সবাইকে শুভ দুপুর। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং আয়োজিত কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আবারও সবার সাথে দেখা। আমাদের আজকের টপিক হচ্ছে কারক। বাংলা ব্যাকরণের ফুসফুস বলা যায় যে কয়েকটা টপিককে কারক, সমাস, সন্ধি, প্রত্যয়, এই চারটা টপিককে বাংলা ব্যাকরণের ফুসফুস বলা হয়। আমরা অনেকে ফুসফুস বলি, কারণ হচ্ছে চারটায় অনেক কঠিন। আমার কাছে মনে হয় চারটা টপিকই অনেক কঠিন। হ্যাঁ, আমরা আজকে কারকটা খুব ভালো করে পড়ব, আর ক্লাসটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয়। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একটু কমেন্টে জানাও। কমেন্টে একটু জানাও। এখন পর্যন্ত 6 জন। যারা যারা দেখছো সবাই ভিডিওটা শেয়ার করে নাও, শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা শুরু করি। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং, আগে চান্স পরে টাকা। এটা ময়মনসিংহ শহরে কোয়ান্টাম নার্সিং কোচিং, বৃহত্তর ময়মনসিংহ। এটা আমরাই প্রথম শুরু করছি। আমাদের বিগত বছরগুলোতে আমাদের অবিস্মরণীয় সাফল্য রয়েছে। আমরা তুমি অফলাইনেও যদি তুমি অ্যাডমিট হইলে অফলাইনেও ক্লাসটা করতে পারতেছো, আবার সেম ক্লাসটা তুমি অনলাইনে করতে পারতেছো। তার মানে হচ্ছে একই ক্লাস তুমি দুইবার পাচ্ছ। যারা সকালের ব্যাচে ক্লাস করছো, এখন আবার অনলাইনে ক্লাস তুমি করতে পারতেছো। বা যারা আজকে আসো নাই কোচিংয়ে বিভিন্ন প্রবলেমের জন্য, তারাও কিন্তু আজকে ক্লাসটা করতে পারতেছে। তো আমরা এই একটা সুবিধা দিয়ে থাকি যে স্টুডেন্টের যেন কোনো কিছু গ্যাপ না থাকে। সে যেন শুধু কোনো কারণে যদি কোচিংয়ে নাও আসতে পারে, বা বিভিন্ন কারণে কোচিংয়ে নাও আসতে পারে, তাহলে সে যেন আবার পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে, এবং কি সেম টপিকটাই পড়ানো হবে এবং সেম টিচার থাকবে। এটা হচ্ছে একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে তুমি যদি ক্লাসে কোনো কিছু না বুঝে থাকো, আমি ক্লাসে বুঝি নাই, এই অংশটা বুঝি নাই, তো তুমি চাইলে সেটা আবার ভিডিও দেখতে পারবে। তো এই হচ্ছে একটা সুবিধা। আর আমার মনে হয় বৃহত্তর ময়মনসিংহে আমরাই হচ্ছে প্রথম যে অফলাইনে যেই ক্লাসটা দেওয়া হয়, অনলাইনে ওই সেম ক্লাসটাই দেওয়া হয়। ঠিক আছে, কথা না বলে আমরা টপিকে চলে যাই। আমাদের আজকে টপিক হচ্ছে কারক। বাংলা ব্যাকরণের খুব ইম্পর্টেন্ট টপিক কারক। আমরা শুরু করি। দেখো, কারক। এখন কারক বলতে আমরা কি বুঝি? কারক শব্দের অর্থ কি? এখন এই কারককে ভাঙলে হয় হচ্ছে ক্রি যোগ নক। ক্রি যোগ নক, এখানে একটা প্রত্যয় বা ধাতু চিহ্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে কারক কাকে বলে? এই কারকের সংজ্ঞাটা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। তাহলে এই সংজ্ঞাটা একটু ভালো করে বুঝি আমরা। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। এখন দেখো, এখানে দুইটা বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, অর্থাৎ এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, এই হচ্ছে নামপদের সম্পর্ক। এই সম্পর্ককে কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক,
তাকে কারক বলে। এখন এই জিনিসটা আমরা আসলে বুঝি একটু। যেমন একটা বাক্য লিখি আমরা, আমার বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে। দেখো একটা বাক্য লিখছি, আমার বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে। এটা আমরা একটু দেখি। এখন প্রথম কথা হচ্ছে যে এই বাক্যের ক্রিয়া কোনটা। তাহলে এখন দেখো এই যে এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ে, এটা হচ্ছে ক্রিয়া। এখন দেখো এই প্রত্যেকটাই হচ্ছে একটা একটা নামপদ। তুমি যদি এখন এখান থেকে শুরু করো, এই পাশ থেকে শুরু করো, দেখো আমার বাবা পড়ে, বাক্য হয়, পূর্ণাঙ্গ বাক্য হয়। আমার বাবা সকালবেলা পড়ে, এইটাও পূর্ণাঙ্গ বাক্য হয়। আমার বাবা সকালবেলা বারান্দায় পড়ে, এটাও হয়। বা সম্পূর্ণ বাক্য, আমার বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে, এটাও হয়। আমি কিন্তু এই পাশ থেকে দেখলাম। এখন যদি আবার ওই পাশ থেকে দেখি, দেখো পত্রিকা পড়ে, বসে পত্রিকা পড়ে, বারান্দায় বসে পত্রিকা পড়ে, সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে। বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে, আমার বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে। তাহলে একটা বিষয় দেখো, এই যে প্রত্যেকটা নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে কারক বলা হয়। তাহলে আমরা জানি কারক হচ্ছে 6 প্রকার, নতুন বইয়ে একটু কম দেওয়া আছে 4 প্রকার। এখন এই 6 প্রকার কারকে আমরা পড়বো আজকে। আমরা একটু দেখি, তাহলে আমরা পরে একটু লিখি কারক চিনিবার উপায়। উপরে সবাই একটু লিখি আমরা কারক চিনিবার উপায় বা কারক চেনার উপায়। আমি যে কয়েকটা লাইন লিখব, এটা দিয়ে কারকের হচ্ছে একটা কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হবে। যেমন আমরা একটু দেখি লাইনগুলো। যে করে সে কর্তা। তাহলে একটু দেখি, যে করে সে কর্তা। এরপর হচ্ছে কর্তা যাহা করে তাহা কর্ম। এরপর হচ্ছে কর্তাকে সাহায্য করা করণের ধর্ম। কর্তাকে সাহায্য করা করণের ধর্ম। এরপর লিখি সত্য ত্যাগ করে করিলে দান। সত্য ত্যাগ করে করিলে দান, তা কারক হবে সম্প্রদান। এরপর হচ্ছে হতে থেকে চেয়ে যদি অপাদান হয়। স্থান কাল পাত্রকে অধিকরণ কয়। ওকে, আমরা একটু দেখি আবার। একটু গল্প আকারে আমি লিখলাম, যে করে সে কর্তা, কর্তা যাহা করে তাহা কর্ম, কর্তাকে সাহায্য করা
করণের ধর্ম। সত্য ত্যাগ করে করিলে দান, তা কারক হবে সম্প্রদান। হতে থেকে চেয়ে যদি অপাদান হয়, স্থান কাল পাত্রকে অধিকরণ কয়। এখন একটু জানতে হবে সত্যত্যাগ মানে কি। সত্যত্যাগ মানে হচ্ছে মালিকানা ত্যাগ। সত্যত্যাগ মানে হচ্ছে মালিকানা ত্যাগ। আর এখানে কাল শব্দের অর্থ হচ্ছে সময়। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। তাহলে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করি আমরা। যে করে সে কর্তা, এই প্রথম লাইন দিয়ে বুঝাই হচ্ছে কর্তা কারক, মানে কর্তৃকারক। কর্তা যাহা করে তাহা কর্ম, মানে এই লাইন দিয়ে বুঝাই হচ্ছে কর্মকারক। কর্তাকে সাহায্য করা করণের ধর্ম, এই লাইন দিয়ে বুঝাই হচ্ছে করণ কারক। এরপর দেখি সত্য ত্যাগ করে করিলে দান, তা কারক হবে সম্প্রদান। পরেগুলো বলাই আছে সম্প্রদান কারক। এরপর দেখো হতে থেকে চেয়ে যদি অপাদান হয়, এটা হচ্ছে অপাদান কারক। আর স্থান কাল পাত্রকে অধিকরণ কয়, এটা হচ্ছে অধিকরণ কারক। তার মানে প্রথম লাইন দিয়ে হচ্ছে কর্তা কারক, পরের লাইন কর্মকারক, পরের লাইন করণ কারক, পরের লাইন সম্প্রদান কারক, পরের লাইন অপাদান কারক, পরের লাইন অধিকরণ কারক। এখন আমরা এটা দিয়ে একটু বের করার চেষ্টা করি। তাহলে আমি এই একটা লাইন, এই গল্পটা দিয়ে আমরা একটু কারক বের করার চেষ্টা করি। যেমন আমি বললাম বাদশা প্রতিদিন রাজকোষ থেকে গরিবদের নিজ হাতে অর্থ দেন। বাদশা প্রতিদিন রাজকোষ থেকে গরিবদের নিজ হাতে অর্থ দেন। এখন দেখো এই একটা লাইন থেকে আমরা সবগুলো কারক বের করব। বাদশা প্রতিদিন রাজকোষ থেকে গরিবদের নিজ হাতে অর্থ দেন। এখন দেখো যে করে সে কর্তা, তাহলে কাজটা কে করে? কাজটা করে হচ্ছে বাদশা। তাহলে এখানে বাদশা হচ্ছে কর্তা কারক বা কর্তৃকারক। এরপর দেখো কর্তা যাহা করে তাহা কর্ম। এখানে একটা বিষয় বলে রাখি, কর্মকারক মানে হচ্ছে একটা বাক্যের অবজেক্ট, একটা বাক্যের ফোকাস পয়েন্ট বা একটা বাক্যের বিষয়বস্তু, অথবা একটা বাক্যের শিরোনাম, অথবা একটা বাক্যের হেডলাইন, যাই তুমি বলো, যে কর্তা যাহা করে তাহা কর্ম। দেখো তো এই বাক্যের বিষয়বস্তু কি? বাদশা প্রতিদিন রাজকোষ থেকে গরিবদের নিজ হাতে অর্থ দেন। তাহলে এই বাক্যের বিষয়বস্তু হচ্ছে অর্থ, তার মানে এটা অর্থ হচ্ছে কর্মকারক। এই দুইটা ক্লিয়ার। এরপর দেখি আমরা কর্তাকে সাহায্য করা করণের ধর্ম। কর্তাকে কে সাহায্য করতেছে? নিজ হাতে। তার মানে নিজ হাতে হচ্ছে করণ কারক, এটা হচ্ছে করণ কারক। এরপর দেখি হতে থেকে চেয়ে যদি অপাদান হয়, কই থেকে? রাজকোষ থেকে। এই রাজকোষ হচ্ছে অপাদান কারক, এই রাজকোষ হচ্ছে অপাদান কারক। একদম সবার লাস্টেটা আমরা একটু দেখি, স্থান কাল পাত্রকে অধিকরণ করে। দেখো তো কাল মানে সময়, কখন দেয়? সময়টা কখন? সময়টা হচ্ছে প্রতিদিন দেয়, প্রতিদিন হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে কারকের একটা বেসিক আমরা পড়লাম। বাদশা কর্তৃকারক,
প্রতিদিন অধিকরণ কারক, অপাদান কারক, করণ কারক, কর্মকারক। আরেকটা বাকি আছে, সত্য ত্যাগ করে করিলে দান তা কারক হবে সম্প্রদান। এখন দেখো, সত্য ত্যাগ মানে হচ্ছে মালিকানা ত্যাগ। এই যে গরিবদেরকে যে বাদশাহ অর্থ দিচ্ছে, এই বাদশাহ যদি কোনোদিন ফকির হয়ে যায়, সে কি এটা ফেরত নিবে? অবভিয়াসলি ফেরত নিবে না। তাহলে সত্য ত্যাগ করে করিলে দান তা কারক হবে সম্প্রদান। এই গরিবদের এটা হচ্ছে সম্প্রদান কারক। জামিল, আচ্ছা এটা বলে দিব, এটা হচ্ছে আমাদের জামিলের জামিলের কি নাম রাখছো? এর নাম রাখা হয় নাই? আচ্ছা, এটা নাম দেওয়া উচিত। দেখি, নাম দিয়ে দিব সবাইকে। আচ্ছা, এটার কি একটা নাম হতে পারে? আমি একটু ডিস্টার্ব করলাম ক্লাসের মধ্যে, এটার কি নাম হতে পারে? হ্যাঁ, আচ্ছা কমেন্টে সবাই জানিয়ে দাও এর নাম কি হতে পারে। ঠিক আছে, আবার শেষে আমরা এটার নাম দেখি কি নাম দেয় সবাই। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, তুমি ক্লাসের শুরু থেকে অনেক ডিস্টার্ব করতেছো। ঠিক আছে, তুমি যাও। ওকে, আমরা এখন একদম ডিটেলস পড়বো, কারকের যা আছে ডিটেলস পড়বো। দেখো, আমি একদম লাস্ট থেকে শুরু করব, মানে অধিকরণ কারক থেকে শুরু করব। লিখেছে অধিকরণ কারক, অধিকরণ কারক। দেখো, অধিকরণ কারক এটা হচ্ছে, অধিকরণ কারক বোঝার জন্য আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। এক হচ্ছে ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াকে কখন, আমি একটু কম লিখতেছি, ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অধিকরণ কারক। এইটা। আরেকটা হচ্ছে অধিকরণ কারকে তিনটা বিষয় থাকবে। একটা হচ্ছে স্থান, কাল, পাত্র। তাহলে আমি একটু দেখি, অধিকরণ কারকে ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক। আর অধিকরণ কারকে এই বিষয়গুলো থাকবে, স্থান, কাল, পাত্র। ঠিক আছে, যেমন আমি একটু দেখি, বললাম হচ্ছে সকালে সূর্য ওঠে, সকালে সূর্য ওঠে, সকালে। এখন প্রশ্ন করো কখন উঠে, কখন উঠে? আনসার হচ্ছে সকালে ওঠে। এই সকাল দিয়ে কি বোঝায়? এই সকাল দিয়ে সময় বোঝায়। সো এটা হচ্ছে অধিকরণ কারক। আবার বললাম হচ্ছে বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই। হ্যাঁ, কোথায় নেই? প্রশ্ন করো কোথায় নেই, বাড়ি নেই। তাহলে বাড়ি হচ্ছে অধিকরণ কারক। এখন এই অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার। এই অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার। এর মধ্যে প্রথমটার নাম হচ্ছে, আমরা একটু লিখি, অধিকরণ কারক তিন প্রকার। এই অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, প্রথমটার নাম হচ্ছে কাল অধিকরণ। এটা আসলে আমরা কাল অধিকরণই বলি, কিন্তু এমনি উচ্চারণ মনে হয় কালাধিকরণ। হ্যাঁ, এরপর দেখি আমরা দুই নাম্বারটা আছে হচ্ছে আধার অধিকরণ। আর তিন নাম্বারটা হচ্ছে ভাবাধিকরণ।
তাহলে অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কাল অধিকরণ, আধার অধিকরণ, ভাবাধিকরণ। ঠিক আছে, আবার এইটা কি তিন ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে ঐকদেশিক, আরেকটা নাম হচ্ছে অবিব্যাপক, আর আরেকটা নাম হচ্ছে বৈষয়িক। প্রথম কথা হচ্ছে কাল অধিকরণ, এটা একদম সহজ। এটা মানে হচ্ছে সময় উল্লেখ থাকবে, সময় সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে, এটা হচ্ছে কাল অধিকরণ। তাহলে এইটা আমাদের পড়া শেষ। এখন বাকি আছে হচ্ছে এই দুইটা, আমরা এই দুইটা একটু দেখি। আমরা প্রথমটা হচ্ছে আধার অধিকরণ, এটা হচ্ছে তিন প্রকার, ঐকদেশিক, অবিব্যাপক, আর একটা হচ্ছে বৈষয়িক। এখন দেখো, হ্যাঁ এটা আমরা লিখি ঐকদেশিক। ঐকদেশিক জিনিসটা কি? দেখি ঐকদেশিক জিনিসটা কি, এটা একটু লিখে রাখি আমরা। বিশাল কোন স্থানের একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হবে। এই লাইনটা একটু লিখি, বিশাল কোন স্থানের, বিশাল কোন স্থানের একটা নির্দিষ্ট অংশে একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া বিশাল কোন স্থানের একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হবে। দেখো, বিশাল কোন স্থানে একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হবে। আর যেটা অবিব্যাপক, এইটা একটু লিখি। অবিব্যাপক, দেখো এই অবিব্যাপক শব্দের লাস্ট শব্দটা হচ্ছে ব্যাপক, মানে হচ্ছে বিস্তৃত। তার মানে এটা হচ্ছে সমস্ত জায়গা জুড়ে অবস্থান এমন বোঝাবে, সমস্ত জায়গা জুড়ে অবস্থান, সমস্ত জায়গা জুড়ে অবস্থান এমন বোঝাবে, সমস্ত জায়গা জুড়ে অবস্থান এমন বুঝাবে। তাহলে আমরা এই দুইটা বিষয় একটু দেখি। ধরো হচ্ছে আমরা দেখো, আমি একটা, এটা কি বলে বলো তো, এটা কি আঁকলাম, কমেন্টে জানিয়ে দাও এটা কি আঁকলাম। বড় করে লিখেন, বোঝা যাচ্ছে না। বিড়ালটার নাম হচ্ছে লিলি, কে লিখছে এটা? এখন দেখো, সমস্ত জায়গা জুড়ে অবস্থান এমন বুঝাবে। তাহলে আমরা একটু খেয়াল করি। ধরো এইটা হচ্ছে একটা আকাশ, ভালো করে বুঝো, এটা হচ্ছে একটা আকাশ। এই মাঝখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে চাঁদ, আর এইটা হচ্ছে তারা। আকাশে অনেক তারা থাকে, আমি অনেক তারাই লিখ দিলাম। তাহলে চাঁদ যেটা হচ্ছে, এটা হচ্ছে ঐকদেশিক, এটা হচ্ছে ঐকদেশিক। আর এইটা হচ্ছে তারা যেটা আছে, এটা হচ্ছে অবিব্যাপক। তাহলে আমরা একটু দেখি, একটা উপরেই লিখি আমি, জায়গা যেহেতু কম। এখানে দুইটা উদাহরণ লিখি আমি।
দেখো আমি বললাম আকাশে আকাশে চাঁদ আছে। আবার বললাম আকাশে আকাশে তারা আছে। তাহলে একটু বোঝার চেষ্টা করি আমরা, আকাশে চাঁদ আছে, আকাশে তারা আছে। আচ্ছা বলো তো, আকাশের চাঁদ কি সব জায়গায় আছে? চাঁদ একটা আকাশের নির্দিষ্ট অংশে আছে। আমি কি লিখছি? বিশাল কোন স্থানের, মানে বিশাল স্থান হচ্ছে আকাশ, বিশাল কোন স্থানের একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া সংঘটিত হবে। দেখো যে আকাশে চাঁদ আছে, চাঁদটা একটা নির্দিষ্ট জায়গায় আছে, সো এটা হচ্ছে ঐকদেশিক। আর সমস্ত জায়গা জুড়ে অবস্থান এমন বোঝাবে, দেখো আকাশে তারা আছে, তারা কিন্তু পুরো আকাশেই আছে, সো এটা হচ্ছে অভিব্যাপক। আমাদের শেষ এটা আধার অধিকরণ আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে 3 নাম্বার। এটার নাম হচ্ছে বৈষয়িক। এটাও সহজ। বৈষয়িক মূলত একটা বিষয়ের দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা, পারদর্শিতা, ব্যর্থতা এগুলো প্রকাশ করে বৈষয়িক। যেটা যেমন আমি বললাম রকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এটাই হচ্ছে বৈষয়িক। আবার বলতেছি বৈষয়িক অধিকরণ হচ্ছে যে কোনো বিষয়ে দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, পারদর্শিতা, ব্যর্থতা ইত্যাদি প্রকাশ করে। যেমন রকিব অঙ্কে কাঁচা ব্যাকরণে ভালো। এই আমাদের অধিকরণ শেষ। এখন আমরা শুরু করি আগেরটা, ও সম্প্রদান কারক। এখন দেখো যে সম্প্রদান কারক, এর আগেরটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। এখন দেখো অপাদান কারক মনে রাখার জন্য আমরা 3টা বিষয় দেখব। অপাদান কারকের 3টা বিষয় থাকে। একটা হচ্ছে অপাদান কারকে এই বিভক্তিগুলো থেকে, হতে, থেকে, এরপর হচ্ছে চেয়ে। অপাদান কারকে এই বিষয়গুলো থাকবে, হতে, থেকে, চেয়ে। আমি একদম সহজ করে বলে দেই, অপাদান কারকে এই 3টা বিষয় থাকবে। যখন এই 3টা বিষয় থাকবে না অপাদান কারকে, তখন এই বিষয়গুলো থাকবে। বইয়ে আরো অনেক ডিটেলস লেখা আছে, তো ডিটেলস লেখা দরকার নাই, তুমি শর্টটাই পড়ো। অপাদান কারকে পাপ, বয়, এরপর হচ্ছে বিপদ, উৎস, রূপান্তর। দেখো আমি একটু সহজ করে বলতেছি, অপাদান কারকে এই 3টা বিষয় থাকবে, মানে 3টা বিভক্তি থাকবে। যখন এই 3টা বিভক্তি থাকবে না, তখন এই বিষয়গুলো থাকবে, পাপ, বয়, বিপদ, উৎস, রূপান্তর। পাপ, বয়, বিপদ, উৎস, রূপান্তর। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। যেমন আমি বললাম হচ্ছে গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পাতা পড়ে। এখন দেখো কই থেকে পড়ে, আনসার হচ্ছে গাছ থেকে। এই গাছ হচ্ছে অপাদান কারক। যখন এগুলো থাকবে না তখন এগুলো থাকবে। যেমন আমি বললাম হচ্ছে লোকমুখে শুনেছি। দেখো যে লোকমুখে শুনেছি, এটা কিন্তু কি বোঝাচ্ছে? এটা হচ্ছে
একটা উৎস বোঝাচ্ছে। কই থেকে শুনছো? লোকমুখে শুনেছি। এরকম দেখো আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে তিলে তৈল হয়, তিলে তৈল টাকায় টাকা হয়, তিলে তৈল হয়। দেখো যে তিলে তৈল হয়, এটা কিন্তু একটা রূপান্তর। এরকম আর অনেকগুলো আছে, বাবাকে বড্ড ভয় পায়, হ্যাঁ, এরকম আর অনেকগুলো আছে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু আগে বলছি যে স্থান বোঝালে কি হবে? অধিকরণ। অনেক সময় স্থান বোঝালে অপদান কারক হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই পার্থক্য একটু লিখে রাখতে পারি যে অপাদান আর হচ্ছে অধিকরণের একটা পার্থক্য একটু দেখি আমরা। দেখো, অপাদান ভার্সেস অধিকরণ। একটা বিষয় দেখো, আমরা এটা শুধু জায়গার ক্ষেত্রে, ঠিক আছে? আমি এখানে সহজ করে মনে রাখার একটা ওয়ে শিখিয়ে দেই। দেখো তো, অধিক মানে কি? অধিক মানে কি বেশি না? অধিক মানে হচ্ছে বেশি, মানে হচ্ছে প্লাস। একদম সহজ। অধিকরণের প্রথম তিনটা শব্দ হচ্ছে অধিক। অধিক মানে হচ্ছে কি? বেশি। আর দান মানে হচ্ছে কি? দান মানে হচ্ছে ধরো মাইনাস। এখন ওই প্রশ্নটা হচ্ছে পরে, তুমি এখন যদি তোমার পকেটে এখানে 100 টাকা আছে, তুমি এখান থেকে 10 টাকা দিয়ে দিলা, তাহলে কয় টাকা থাকবে? 90 টাকা না? এই দৃষ্টিকোণ থেকে দান মানে হচ্ছে মাইনাস। আমরা জানি যে 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায়, সেটা হচ্ছে পরের হিসাব, ঠিক আছে? কিন্তু তুমি সহজে মনে রাখো যে দান মানে হচ্ছে মাইনাস আর অধিক মানে হচ্ছে প্লাস। তার মানে হচ্ছে যখন জায়গা থাকবে, যদি প্লাস বুঝায় তাহলে অধিকরণ, আর যদি মাইনাস বুঝায় তাহলে অপাদান। যেমন দেখো, আমি বললাম আমি আমি ময়মনসিংহ থেকে কই যাব? শেরপুর যাব। আমি ময়মনসিংহ থেকে শেরপুর যাব। তাহলে এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। দেখো তো, আমি ময়মনসিংহ থেকে শেরপুর যাব, মনে করো হচ্ছে এই মুহূর্তে শেরপুরে জনসংখ্যা হচ্ছে 1000, আবার ময়মনসিংহ জনসংখ্যা হচ্ছে 1000। আমি ময়মনসিংহ থেকে শেরপুর যাব, এই কথার অর্থ কি? ময়মনসিংহ থেকে মানুষ একজন কমতেছে, আর শেরপুর থেকে একজন বাড়তেছে। সো এখানে ময়মনসিংহ হচ্ছে অবদান কারক, শেরপুর হচ্ছে অধিকরণ কারক। ওকে, এটা শুধুমাত্র কিন্তু স্থানের ক্ষেত্রে, হ্যাঁ, মনে রাখতে হবে। এখন দেখি এরপরে হচ্ছে সম্প্রদান কারক। এটা আমরা একটু দেখি। এরপরে লিখি সম্প্রদান কারক। এখন দেখো, সম্প্রদান কারকের প্রথম কন্ডিশন হচ্ছে সম্প্রদান কারক হওয়ার একটা বড় শর্ত আছে, এটা মাথায় রাখতে হবে। দেখো, আমি এটাকে কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম যেন সহজে মনে থাকে। সম্প্রদান কারকের প্রথম শর্ত হচ্ছে সত্য ত্যাগ করে। সম্প্রদান কারকের প্রথম শর্ত হচ্ছে সত্য ত্যাগ, মানে হচ্ছে মালিকানা ত্যাগ, ঠিক আছে? সত্য মানে কি? মালিকানা ত্যাগ। তাহলে সম্প্রদান কারকে সত্য ত্যাগ করে বা মালিকানা ত্যাগ করে কয়েকটা বিষয় বোঝাবে। যেমন দেখো হচ্ছে
এই বিষয়গুলো থাকবে, যেমন হচ্ছে সাহায্য, সাহায্য বা হচ্ছে অর্চনা, কল্যাণ, দান, প্রার্থনা, এরকম আরো অনেকগুলো আছে। মানে সম্প্রদান কারকে এই বিষয়গুলো বোঝাবে: সাহায্য, অর্চনা, কল্যাণ, দান, প্রার্থনা। ঠিক আছে, তাহলে আমরা একটা বিষয় দেখি। ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দাও। এখন কেউ একটু কমেন্টে জানাও তো, ভিখারিকে ভিক্ষা দাও এই বাক্যে ভিখারিকে ভিক্ষা দাও এখানে সম্প্রদান কারক কোনটা? দেখি কে বলতে পারে ভিখারিকে ভিক্ষা দাও এখানে সম্প্রদান কারক কোনটা? কে বলতে পারবে? একজন লিখছে যে ভিখারি। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা সবাই। আমরা যে জায়গাটা ভুল করি সেটা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও। আমরা সবাই মনে করি সম্প্রদান কারক হচ্ছে এখানে ভিক্ষা, এটা মনে করি, কিন্তু আসলে সম্প্রদান কারক হচ্ছে ভিখারি। সম্প্রদান কারক কি? ভিখারি। আরেকটা নোট লিখে রাখতে পারো, সম্প্রদান কারক কখনো বস্তু হয় না, অবশ্যই ব্যক্তি হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরেকটা নোট লিখি এখানে, সম্প্রদান কারক সবসময় কি হয়? ব্যক্তি হয়, বস্তু হয় না। এখানে ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা তো বস্তু, তাহলে বস্তুটা হচ্ছে কর্মকারক। মূলত যাকে দান করা হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক। যাকে দান করা হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক, আর যা দান করা হয় সেটা হচ্ছে কর্মকারক। এখন আমরা কয়েকটা সম্প্রদান কারক একটু দেখি। যেমন দেখো, একটা বিষয় খেয়াল করো, দুপাকে কাপড় দাও। দুপাকে কি দাও? কাপড় দাও। এখন বলো তো, এটা কি সম্প্রদান কারক হবে? এটা সম্প্রদান কারক হবে? কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আরেকটা লিখি। আমি বললাম হচ্ছে সমবায় সমিতিতে চাঁদা দাও। আবার দেখো, আরেকটা বললাম হচ্ছে সমিতিতে চাঁদা দাও। এখন দেখো, এখন তোমার প্রশ্ন আসতে পারে, মনে হতে পারে যে ভাইয়া তো বলছে যে সম্প্রদান কারক সবসময় ব্যক্তি হয়, বস্তু হয় না। এখন কিন্তু সবগুলোই মনে হচ্ছে বস্তু। এখন তোমার দুপাকে কাপড় দাও, দেখো এটা ব্যক্তি, এটা কিন্তু ব্যক্তি, কিন্তু এর পরেও কিন্তু এটা সম্প্রদান কারক হচ্ছে না। কারণ কি? দুপাকে কাপড় দাও এই কথার অর্থ হচ্ছে আমরা দুপাকে কাপড় দিই কেন? কাপড় পরিষ্কার করার জন্য বা হচ্ছে কাপড় ধোয়ার জন্য এরকম কাপড় দেই। সো দুপাকে কাপড় দাও এটা সম্প্রদান কারক হবে না, কারণ এটা সত্য, কাপড়টা একবারে দেওয়া হচ্ছে না। যদি বলতাম ভিক্ষুককে কাপড় দাও তাহলে হতো, সো এটা কিন্তু সম্প্রদান কারক নয়। এরপর দেখো, সমবায় সমিতিতে চাঁদা দাও, এইটাও কিন্তু সম্প্রদান কারক না। কারণ এখানে সমবায় সমিতি বলতে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে একটা সমিতিকে, যেই সমিতিতে তুমি যদি 100 টাকা দাও, মানে এটা হচ্ছে সুদখোরদের সমিতি। সহজ কথা, এটা হচ্ছে সুদখোরদের সমিতি। তুমি এই সমিতিতে 100 টাকা একজনকে দিলা,
বা 1000 টাকা একজনকে দিলা, 1 মাস পরে তুমি 100 টাকা লাভ নিয়ে আসবে, তাহলে কত হলো? 1100। তাহলে এই সমিতি হচ্ছে সুদখোরদের সমিতি, এইটা কিন্তু সম্প্রদানকারক হবে না, কারণ এখানে সত্য ত্যাগ করে দান বোঝাচ্ছে না। সমিতিতে চাঁদা দাও, এইটা সম্প্রদানকারক। কিন্তু একটা প্রশ্ন আছে, ভাইয়া আপনি তো বলছেন যে সম্প্রদানকারক শুধুমাত্র ব্যক্তি হয়, এটা তো ব্যক্তি না, এটা ব্যক্তি না, এটা ব্যক্তি বোঝাচ্ছে। সমিতিতে চাঁদা দাও এই কথার অর্থ হচ্ছে মানুষের কল্যাণে চাঁদা দাও। তো এইটা হচ্ছে সম্প্রদানকারক। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু দেখি। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, আমরা ক্লাসে লিখছি আজকে। হ্যাঁ, বাকিগুলো আর দেখিনি আমরা পরেরটাই চলে যাই। সেটা হচ্ছে করণকারক। দেখো করণকারক, এই করণকারক মনে রাখার জন্য দুইটা জিনিস পড়বো আমরা। ক্রিয়াকে কিসের দ্বারা বা হচ্ছে কি উপায়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে করণকারক। তাহলে আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা কি উপায়ে, আর আরেকটা হচ্ছে করণকারকে এই বিষয়গুলো থাকবে: যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম, অথবা হচ্ছে উপাদান, উপকরণ। দেখো করণকারকে যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম, উপাদান, উপকরণ এই বিষয়গুলো থাকবে। আর ক্রিয়াকে কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করতে হবে। যেমন দেখো আমি বললাম হচ্ছে লাঙ্গল দিয়ে জমি চাষ করো। দেখো লাঙ্গল দিয়ে জমি চাষ করো, এখানে লাঙ্গল হচ্ছে করণকারক। কিসের ধারা জমি চাষ করো? লাঙ্গলের ধারা। দেখো লাঙ্গল হচ্ছে জমি চাষ করার একটা যন্ত্র বা একটা মাধ্যম, সো এখানে লাঙ্গল হচ্ছে করণকারক। এরকম আরো অনেকগুলো আছে করণকারকের উদাহরণ। ঠিক আছে, যে ফুলে ফুলে গড় ভরেছে, গড় ভরার উপাদান কি বা উপকরণ কি? ফুলে ফুলে। ঠিক আছে, বা নীল আকাশের নিচে রাস্তা চলেছি একা, এখানে তোমার গন্তব্যস্থলে পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে রাস্তা। এই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে করণকারক। এরকম অসংখ্য উদাহরণ আছে। তাহলে আমাদের করণকারকও শেষ। এরপরে আমরা দেখব লাস্ট আর দুইটা বাকি আছে, আমরা দুইটা দেখবো, দুইটা আমরা একবারে পড়ে ফেলি। আমরা এই পাশে লিখে হচ্ছে, আচ্ছা এইটা পড়ার আগে আমরা অনেকে যে কাজটা করি, আমরা ইংলিশ অনেক বেশি পারি, মানে বাংলা গ্রামারের চাইতে আমরা ইংলিশ গ্রামার অনেক বেশি পারি। ঠিক আছে, তো কর্তৃকারক আর হচ্ছে কর্মকারক এইটা বোঝার আগে এই জিনিসটা ভালো করে খেয়াল করো। দেখো কি লিখছি, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এখানে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, আর এই অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, আর এই ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো কি লিখতে হয়? বা এটা তো আমরা সবাই জানি, আমরা সবাই এটা জানি, কিন্তু নিচেরটাই আমরা ভুল করি। এইটাতে ভুল করি না, ভুল করি হচ্ছে এইটাতে, এই কর্মকে আর এই ক্রিয়াকে এক করে ফেলি, এই কর্মকে আর ক্রিয়াকে
এক করে ফেলি। আমরা বলি কর্ম আর ক্রিয়া মনে হয় একই জিনিস। মনে রাখতে হবে কর্ম আর ক্রিয়া এক জিনিস নয়, দুইটাই ভিন্ন। যেমন আমি বললাম হচ্ছে আমি আমি বল খেলি বা আমি ক্রিকেট খেলি। হ্যাঁ, আমি কি খেলি? আমি বল খেলি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, মানে এই কর্তা হচ্ছে আমি, আর এই বল হচ্ছে কর্ম, আর খেলি হচ্ছে ক্রিয়া। তার মানে সাবজেক্ট থাকলে কর্তৃকারক আর অবজেক্ট বোঝালে কর্মকারক। এখানে বল কিন্তু কর্মকারক হওয়ার কথা, কিন্তু বল হচ্ছে করণকারক। এটা আমি বলবো কেন করণকারক। আর ক্রিয়া হচ্ছে এখানে খেলি। তো এইটা মনে রাখতে হবে, সাবজেক্ট মানে হচ্ছে কর্তৃকারক, অবজেক্ট মানে হচ্ছে কর্মকারক। শেষ। তাহলে আমরা একটু দেখি এই দুইটা একটু পার্থক্যটা। এই পাশে লিখি আমরা কর্মকারক, আর এই পাশে লিখে আমি কর্তৃকারক। এক পাশে লিখলাম হচ্ছে কর্তৃকারক, আর এক পাশে লিখলাম হচ্ছে কর্মকারক। এখানে এটা সংজ্ঞাটা লিখি, বাক্যস্থিত বিশেষ্য ও সর্বনাম পদ যে ক্রিয়া সম্পাদন করে তা কর্তৃকারক। আর এখানে লিখে আমি, দেখা যাচ্ছে, আর এখানে লিখি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তা হচ্ছে কর্মকারক। আরেকটা লাইন লিখে রাখো এই পাশে, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা কর্তৃকারক। আর এটা সেম, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক। এখন দেখো, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্তৃকারক, আর ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্মকারক। যেমন দেখো, আমি বললাম নাসিমা ফুল তোলে। আবার সেম বাক্যটা আমি এপাশে লিখলাম নাসিমা ফুল তোলে
নাসিমা ফুল তোলে। আমরা একটু দেখি এটা, নাসিমা ফুল তোলে, নাসিমা ফুল তোলে। এখন প্রশ্নটা হচ্ছে বাক্যস্থিত বিশেষ্য সর্বনাম পদ যে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্তৃকারক। মূলত এখানে বিশেষ্য সর্বনাম পদ এটাকে বোঝানো হচ্ছে কর্তা। কর্তৃকারক অলওয়েজ, কর্তৃকারক সবসময় বিশেষ্য সর্বনাম হয়। যেমন দেখুন কে তুলে, আমরা একটু দেখি, কে তুলে, নাসিমা তোলে। সো নাসিমা হচ্ছে কর্তৃকারক। এখন দেখো কর্তা যাকে আশ্রয় করে, এই কথার অর্থ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তা হচ্ছে কর্মকারক। এই কথার অর্থ হচ্ছে কর্তা যাকে, যার সাহায্য নিয়ে ক্রিয়া সম্পূর্ণ করে সেটা হচ্ছে কর্মকারক। এখন দেখো ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। নাসিমা কি তোলে, তাহলে আনসার কি হয়? ফুল তোলে। ফুল হচ্ছে কর্মকারক। এরকম কর্মকারক হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম সবসময় কি হয়? বস্তুবাচক হয়। আর গৌণ কর্ম সবসময় ব্যক্তিবাচক হয়। যেমন আমি বললাম হচ্ছে বাবা বাবা আমাকে একটি কলম দিলেন। দেখো প্রশ্নটা আবার বুঝো, বাবা আমাকে একটি কলম দিলেন। এখন বললাম কি দিলেন? কলম দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। এখন দেখো কি দিলেন? কলম দিলেন। এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম, আর কাকে দিলেন? আমাকে দিলেন। এখানে আমাকে হচ্ছে গৌণ কর্ম, কারণ এটা হচ্ছে ব্যক্তিবাচক। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কোনো নতুন টপিকে দেখা হবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। জামিল সেভ করো।